Hello, my dear students and viewers. How are you? I think you are fine. I am also fine. Welcome in my channel, Learn English with Jaman. I am Khantakar Akhtaruzzaman, lecturer in English and head examiner of Dhaka Board, Duleshwar Abdul Mannan Adarsh Mahavidyalaya, Dhaka. Today, I am going to discuss about your textbook English for Today, Unit 4, Lesson 2. Let's start our today's class. সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকের বিষয়টি হলো লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। এই লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ যদিও আমাদের বইতে এটি একটি কবিতা, আসলে এই কবিতাটি নেওয়া হয়েছে একটি বিখ্যাত রোমান্টিক কমেডি উইলিয়াম শেক্সপিয়ারের, যেটাকে আমরা বলতে পারি প্যাস্টোরাল কমেডিও। এই প্যাস্টোরাল কমেডি থেকেই নেওয়া হয়েছে আমাদের এই লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ এই কবিতাটি। এই কবিতাটি অ্যাজ ইউ লাইক ইট এর একটি অংশ। যেহেতু লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ অ্যাজ ইউ লাইক ইট এই রোমান্টিক কমেডির একটি অংশ, অতএব সংক্ষেপে আমরা অ্যাজ ইউ লাইক ইট এই স্টোরিটি জেনে নেব। ইউরোপের দুটি দেশ ফ্রান্স এবং বেলজিয়াম। ফ্রান্স এবং এই বেলজিয়ামের ঠিক মাঝামাঝি দিয়েই বহুদূর পর্যন্ত চলে গেছে ফরেস্ট অফ আর্ডেন নামে একটি বন। এই বনের পাশেই ফ্রান্সেরই একটি ছোট্ট রাজ্য। সেই রাজ্যের রাজা ছিলেন ডিউক সিনিয়র। ডিউক সিনিয়রের একটি ভাই ছিলেন ডিউক ফ্যাডরিক। ডিউক ফ্যাডরিক রাজা সিনিয়রকে জোর করে ক্ষমতা থেকে অপসারণ করে এবং রাজাকে নির্বাসনে পাঠাতে বাধ্য করেন। এবং রাজা যখন নির্বাসনে যাচ্ছে তখন রাজাকে যারা ভালোবাসতো, তার যারা অনুসারী, তারাও স্বেচ্ছায় রাজার সঙ্গে এই ফরেস্ট অফ আর্ডেনে অবস্থান করেন। ডিউক সিনিয়রের একমাত্র কন্যা ছিল নাম রোজালিন্ড। অন্যদিকে ডিউক ফ্যাডরিকেরও একটি কন্যা ছিল নাম সিলিয়া। রোজালিন্ড এবং সিলিয়া এরা ছোটবেলা থেকেই দুজনের খুব অন্তরঙ্গ ছিলেন। একজনকে ছাড়া আরেকজন চলতেই পারতেন না। ডিউক ফ্যাডরিক যখন তার বড় ভাই নির্বাসনে যাচ্ছিলেন তখন রোজালিন্ডকে প্রাসাদেই রেখে দেন। অন্যদিকে ডিউক সিনিয়রের খুব প্রিয় বন্ধু ছিল স্যার রোনাল্ডো ডি বয়েজ। স্যার রোনাল্ডো ডি বয়েজ ডিউক সিনিয়র যখন নির্বাসিত যাবেন তার বেশ কিছুদিন পূর্বেই তিনি মারা যান। স্যার রোনাল্ডো ডি বয়েজ যখন মারা যান তখন তার বড় ছেলে অলিভার, সেই অলিভারের কাছেই সমস্ত দায়িত্ব দিয়ে দেন অরল্যান্ডোর এবং অলিভারকে বলে সে যেন তার সবকিছুই ছোট ভাইকে বুঝিয়ে দেন। ডিউক ফ্যাডরিকের রাজ্যসভায় একজন বেতনভোগী কর্মচারী ছিলেন যার নাম ছিল চার্লস। এই চার্লস ছিলেন একজন কুস্তিগীর এবং সে প্রায়ই সবাইকে কুস্তির জন্য আহ্বান জানাতেন। তার কুস্তির আহ্বানে সাড়া দিয়েছিল অরল্যান্ডো। অরল্যান্ডো এবং চার্লস যখন কুস্তিতে রত, আর এই কুস্তি দেখতে আসেন ডিউক সিনিয়রের কন্যা রোজালিন্ড এবং সিলিয়া। রোজালিন্ড এবং সিলিয়া দেখলেন যে অরল্যান্ডো এবং চার্লস এরা কুস্তিতে রত এবং এই কুস্তিতে বিজয় অর্জন লাভ করলেন অরল্যান্ডো। অরল্যান্ডো যখন বিজয়ী তখন রোজালিন্ড তার নিজের গলার থেকে একটি মালা পরিয়ে দেন অরল্যান্ডোকে। দুজন দুজনকে পছন্দ করে ফেলেন, কিন্তু ভালোবাসার কথা কেউ কাউকে কোনোদিন বলতে পারেননি। অরল্যান্ডো যখন বিজয়ীর বেশে তার নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন এমন সময় অ্যাডাম, তার বাবার একজন পুরাতন ভৃত্য, সে এসে খবর দিলেন যে তারই বড় ভাই অলিভার অরল্যান্ডোকে মারার চক্রান্ত করছে। তখন অরল্যান্ডো অ্যাডামকে নিয়ে পাড়ি জমালেন ফরেস্ট অফ আর্ডেনে। অন্যদিকে
ডিউক ফ্যাডরিক সিদ্ধান্ত নিলেন রোজালিনকে সে আর তার প্রাসাদে রাখবেন না, তাকেও নির্বাসনে যেতে হবে। তখন রোজালিন্ড এবং সিলিয়া এরা দুজনেই সিদ্ধান্ত নিল যে ওরা দুজনেই স্বেচ্ছায় নির্বাসনে যাবেন ফরেস্ট অফ আর্ডেনে। এই যখন অবস্থা, সবাই যখন বনের ভিতরে অবস্থান নিচ্ছেন, এরকম একটি সময় লর্ড আমিন্স নামে একজন অ্যাকম্পানি ছিলেন, সঙ্গী ছিলেন ডিউক সিনিয়রের, তার কণ্ঠেই আসলে বেজেছিল সেই বিয়োগাত্মক, সেই কঠিন একটি গান, যে গানটির শুরু ছিল এরকম, ব্লো ব্লো দাও উইন্টার উইন্ড। আমরা এবার এই মূল কবিতায় যাওয়ার পূর্বে এই কবিতার বেশ কিছু ওয়ার্ড মিনিং দেখে নেব। ব্লো মানে বয়ে চলা, দাও তুমি, আনকাইন্ড নির্দয়, ইনগ্র্যাটিটিউড অকৃতজ্ঞতা, দাই তোমার, কিন ধারালো, ব্রেথ শ্বাস, রুড কর্কশ, হলি বন, স্টিং দংশন, ফেইনিং ভান করা, মেরি নিছক বা শুধু শুধু, ফলি বোকামি, জলি প্রফুল্ল বা আনন্দদায়ক, ফ্রিজ বরফ হওয়া, বিটার তিক্ত, বাইট কামড় দেওয়া, এবং ওয়ার্মথ মানে হলো মোড়ানো, রিমেম্বার মানে স্মরণ করা। এবার আমরা সেই বেদনাবিধুর সেই গান, সেই গানটি গেয়েছিলেন বিখ্যাত শিল্পী অ্যাজ ইউ লাইক ইটের লর্ড আমিন্স, এবং সেই কবিতাটি আমি এবার লাইন বাই লাইন পড়ব এবং অর্থ বলার চেষ্টা করব। ব্লো ব্লো দাও উইন্টার উইন্ড, বয়ে যাও তুমি শীতের বাতাস। তার মানে হলো শীতের বাতাস তুমি প্রবাহিত হও বা বয়ে যাও। দাও মানে হলো ইউ, আর্ট মানে হলো আর, নট সো কাইন্ড। তার মানে হলো ইউ আর নট সো কাইন্ড, অতটা নির্দয় তুমি নও। অ্যাজ ম্যানস ইনগ্র্যাটিটিউড, যতটা নির্দয় মানুষের অকৃতজ্ঞতা। তার মানে বোঝা যাচ্ছে যে তুমি শীতের বাতাস প্রবাহিত হও, অতটা নির্দয় তুমি নও, যতটা নির্দয় মানুষের অকৃতজ্ঞতা। তার মানে মানুষের অকৃতজ্ঞতাকে আসলে কখনোই মেনে নেওয়া যায় না। শীতের বাতাস, উইন্টার যে বাতাস, এটাও অতটা নির্দয় নয় যতটা নির্দয় মানুষের অকৃতজ্ঞতা। দাই টুথ ইজ নট সো কিন, তার মানে হলো দাই এখানে হলো ইউর টিথ মানে তোমার দাঁত, ইজ নট সো কিন মানে হলো এতটা ধারালো নয়, তোমার দাঁত অতটা ধারালো নয়, বিকজ কারণ, দাও আর্ট নট সিন, কারণ ইউ আর নট সিন, তার মানে হলো তোমাকে দেখা যায় না। অলদো যদিও, দাই ব্রেথ বি রুড, যদিও তোমার যে নিঃশ্বাস এটা অত্যন্ত কষ্টদায়ক বা রুক্ষ, আমরা রুড বলবো রুক্ষ। তার মানে বোঝা যাচ্ছে যে তোমার ইউর টুথ ইজ নট সো কিন, তোমার দাঁত অতটা ধারালো নয় কারণ তোমাকে দেখা যায় না। যদিও তুমি কি করো, হ্যাঁ তোমার নিঃশ্বাস ব্রেথ অত্যন্ত কষ্টদায়ক, যদিও তোমার নিঃশ্বাস আমাদেরকে কষ্ট দেয়, তবু যেহেতু তোমাকে দেখা যায় না, অতএব তোমার দাঁত অত বেশি তীক্ষ্ণ বা ধারালো নয়। হেই হো সিং হেই হো, এখানে কবি যেটা বলতে চাচ্ছে, হেই হো গেয়ে যাও, হেই হো, আনটু দ্য গ্রিন হলি, আনটু মানে পর্যন্ত, দ্য গ্রিন হলি মানে হলো সবুজ পাতা গুল্ম পর্যন্ত।
এখানে কবি যেটা বোঝাতে চেয়েছেন, এখানে আসলে কবি হ্যাপিনেসকে বোঝাতে চেয়েছেন, যে আসলে যদিও তারা এখন বনের ভিতর অবস্থান করছে, তবু বনের ভিতরেই তারা যেন একটি সুখ খুঁজে পাচ্ছে। কারণ এখানে শীতের বাতাসকে তারা এখন আর কষ্ট মনে করে না, কারণ মানুষের অকৃতজ্ঞতা তারা পেয়ে গেছে, আপন মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে গেছে। অতএব দূর থেকে যারা কষ্ট দেয়, তারা যতই রৌদ্র হোক না কেন, তবু কাছের মানুষ যে কষ্ট দিয়েছে, সেই কষ্টের চাইতে অত বেশি কষ্ট এগুলো নয়। এই জন্য কবি এখানে হ্যাপিনেসকে প্রকাশ করছে, হেই হো সিং হেই হো, হেই হো গেয়ে যাও হেই হো, এই সবুজ পাতাগুল্ম পর্যন্ত। মোস্ট ফ্রেন্ডশিপ ইজ, বেশিরভাগ বন্ধুত্বই ফেইনিং, মানে বেশিরভাগ, মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং, বেশিরভাগ বন্ধুত্বই আসলে ভান, ছলনা। মোস্ট লাভিং মেরি ফলি, বেশিরভাগ ভালোবাসাই শুধুমাত্র বোকামি। দেন হেই হো দ্য জলি, এবং কবি কারণেই বলেছেন তাই গেয়ে যাও হেই হো, এই সবুজ বনানীর তলে। দিস লাইফ, এখানে দিস লাইফ বলতে আসলে এই সবুজ বনানীর তলের জীবনটাকেই বলেছেন কবি ইজ মোস্ট জলি, মানে জঙ্গলের জীবন খুবই আনন্দদায়ক। এরপরের আমরা দেখেছি ফ্রিজ ফ্রিজ দাও বিটার স্কাই, জমিয়ে দাও বা জমে যাও তিক্ত আকাশ তুমি জমিয়ে দাও। তার মানে ফ্রিজ ফ্রিজ, জমিয়ে দাও জমিয়ে দাও, দাও মানে হলো ইউ, বিটার স্কাই মানে তুমি, তিক্ত আকাশ তুমি জমিয়ে দাও। দ্যাট ডস্ট নট বাইট সো নাই, তার মানে হলো এখানে দ্যাট বলতে এখানে ইউ কে বোঝানো হচ্ছে, দ্যাট মিনস ইউ বিটার স্কাই ডো নট বাইট মানে হলো তুমি অতটা কি করো না, আমাদেরকে কামড়ে দাও না, এত কাছে, সো নাই, হ্যাঁ এত কাছ থেকে বা নিকটে থেকে কামড়ে দাও না। অ্যাজ বেনিফিটস ফর গড, যতটা তীব্রভাবে কষ্ট দেয় কাছের মানুষ উপকার ভুলে গিয়ে। অ্যাজ বেনিফিট, উপকারটা ভুলে গিয়ে মানে ফর গড, উপকারটা ভুলে গিয়ে যখন কাছের মানুষগুলো যতটা কষ্ট দেয়, অতটা কষ্ট তুমি দাও না, অতটা বাইট বা কামড় তুমি দাও না দূর থেকে। দো, যদিও, দাও দা ওয়াটার ওয়ার্প, এখানে কবি যেটা বলতে চাচ্ছেন, যদিও তুমি পানিকে বরফে পরিণত করো, অথবা পানিকে ঘুরপাক খাওয়াও। ওয়ার্ম ওয়ার্প মানে হলো ঘুরপাক খাওয়ানো। দাই স্টিং ইজ নট সো শার্প, তারপরেও বলেছে তোমার হুলের আঘাত এত তীব্র বা ধারালো নয়। অ্যাজ ফ্রেন্ড রিমেম্বার্ড নট, যতটা তীব্র আঘাত পাওয়া যায় বন্ধু বন্ধুকে মনে না রাখলে, তার মানে হলো সব ভুলে থাকা যায়, কিন্তু বন্ধু যদি বন্ধুকে কষ্ট দেয় সেটাকে ভুলে থাকা যায় না। তার মানে কবি এখানে যেটি দেখাতে চেয়েছে, প্রকৃতির ভেতরের কষ্টটাকে কবি মেনে নিয়েছেন, কিন্তু কাছের মানুষ, ফ্রেন্ড যারা, কাছের মানুষ, রক্তের সম্পর্ক যাদের সাথে রয়েছে, তারা যখন বেইমানি করে, তারা যখন প্রিয় মানুষদেরকে কষ্ট দেয়, কাছের মানুষদেরকে কষ্ট দেয়, কাছ থেকে কষ্ট দেয়, এটাকে কবি কখনোই মেনে নিতে পারেননি। এই জন্য তারপরেও কবি এই সুন্দর এই বনানীর তলে এসে, সবুজ পাতাগুল্মের নিচে এসে কবি সেই সমস্ত দুঃখ কষ্টকে ভুলে যেতে চেয়েছেন, এবং সে কারণেই সে বলেছেন হেই হো সিং হেই হো। তার মানে কবি বলেছেন হেই হো গেয়ে যাও হেই হো আনটু দ্য গ্রিন হলি, এই সবুজ পাতাগুল্ম পর্যন্ত। শেক্সপিয়ার আসলে যে একজন বিখ্যাত ড্রামাটিস্ট এবং কবি, তার এই কবিতার মাধ্যমেই সেটি বারবার আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন। এরপর আমি যে বিষয়টি তুলে ধরব সেটি হলো তোমাদের সামারি।
তো এখানে আমি নিজের ভাষায় চেষ্টা করেছি সামারিটিকে তোমাদের সামনে উপস্থাপন করতে, এবং এটি অত্যন্ত সুন্দরভাবে তোমরা বুঝে নেবে। ইটস এ সং, এটি একটি গান, টেকেন ফ্রম অ্যাজ ইউ লাইক ইট বাই উইলিয়াম শেক্সপিয়ার। তার মানে উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইটের এই সং থেকে আসলে এই কবিতাটি নেওয়া হয়েছে। দ্য পোয়েম, এই কবিতায়, রিফ্লেক্টস, প্রতিফলিত হয়েছে, দ্য অ্যাগনি মানে হলো যন্ত্রণা, অফ নট হ্যাভিং ট্রু লাভ, সত্যিকারের ভালোবাসার না পাওয়ার যে যন্ত্রণা, এবং অথেন্টিসিটি এবং অকৃত্রিমতা, এটি না পাওয়া ইন হিউম্যান রিলেশনশিপ। তার মানে হিউম্যান রিলেশনশিপের ভিতরে শুধুমাত্র কৃত্রিমতাই পাওয়া যায়, অকৃত্রিমতা পাওয়া যায়নি। এই যন্ত্রণাই এই কবিতায় প্রতিফলিত হয়েছে। ইন দ্য পোয়েম, এই কবিতায়, হিউম্যান নেচার, মানুষের যে ধরন বা প্রকৃতি, ইজ ফার ক্রুয়েলার, অনেক বেশি নিষ্ঠুর, দেন নেচার ইটসেলফ, মানে প্রকৃতির চাইতেও মানুষের যে স্বভাব বা বৈশিষ্ট্য সেটা অনেক বেশিতর নিষ্ঠুর। দ্য ইনসিনসিয়ারিটি, এই যে প্রতারণা, অফ এ ফ্রেন্ড, এটা অনেক মানে বন্ধুর যে অকৃতজ্ঞতা বা প্রতারণা, ইজ বিটার, অনেক বেশি তিক্ত। লাভ ইজ ফুলিশ, কবি এখানে দেখিয়েছেন ভালোবাসা হলো বোকামি। দ্য ফ্রোজেন স্কাই ইজ নট অ্যাজ বিটার অ্যাজ দ্য বিট্রেয়াল অফ ম্যান, মানুষের যে এই যে বিশ্বাসঘাতকতা, সেইটার চাইতে কম তিক্ত হলো দ্য ফ্রোজেন স্কাই। ট্রু লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ আর রেয়ার ইন দ্য সোসাইটি, কবি এখানে যেটা দেখাতে চেয়েছেন সেটি হলো সত্যিকারের ভালোবাসা এবং নির্ভেজাল ভালোবাসা, অথেন্টিক ভালোবাসা এবং ফ্রেন্ডশিপ আর রেয়ার, খুবই কম, কদাচিৎ, ইন দ্য সোসাইটি, আমাদের এই মানব সমাজে। নেচার ডাজ নট বিট্রে, আসলে প্রকৃতি বিশ্বাসঘাতকতা করে না, বাট হিউম্যান ডাজ, কিন্তু মানুষ করে। এই কবিতা থেকেই আসলে বা এই গান থেকে আমরা যে জিনিসটি বুঝতে পেরেছি, আসলে শেক্সপিয়ার তার আপন মানুষকে বা এই কবিতার মাধ্যমে যেটা দেখাতে চেয়েছে, আপন মানুষদের অনেক ভালোবেসেছিলেন, কিন্তু মানুষ আসলে দেখা যায় মানুষকে প্রকৃতভাবে ভালোবাসে না। আর এই জন্য এই সমাজে কথিত আছে যে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো, আসলে বা বন ভালো। আসলে আমরা যে জিনিসটি দেখি, যার কাছে আমরা যতটা এক্সপেক্ট করি ততটা যদি আমরা না পাই এবং কাছের মানুষগুলোর কাছ থেকে যদি না পাই, তাহলে আমাদের ভেতরে আরো কষ্টটা বেড়ে যায়। এবং এই উপলব্ধি থেকেই আসলে এই গান বা এই কবিতাটির আবির্ভাব ঘটেছে। এবং সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি এখানেই শেষ করব। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনো করেননি তারা অতি শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে আমাদের জন্য অত্যন্ত মঙ্গলকর, আমাদেরকে এগিয়ে যাওয়ার একটি অনুপ্রেরণা। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। টিল দেন, আল্লাহ হাফেজ।